নমস্কার বন্ধুরা, নরম্যান্ডির কয়ের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমাদের ঘোরার তালিকার মধ্যে প্রথমেই রয়েছে একটি লাইট হাউস, যার নাম ওস্ট্রিয়াম লাইট হাউস। তো সেই দিকেই আমরা চলেছি। এরপরে আপনাদেরকে নিয়ে যাব এই নরম্যান্ডির দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে। এগিয়ে চলেছি, ভীষণই ভালো লাগছে এত সুন্দর একটি লাইট হাউসের সামনে এসে। প্রথমবার আমরা লাইট হাউসের ওপরে উঠব। লাইট হাউসের কাছে দাঁড়িয়ে বুঝতে পারছি যে এর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ নাবিকদের জীবনে। শতাব্দীর পর শতাব্দী ধরে যেন একটি নীরব প্রহরীর মতো এটি দাঁড়িয়ে রয়েছে, নাবিকদের দিক প্রদর্শন করে চলেছে। এখানকার টিকিট হচ্ছে 3 ইউরো করে লাগবে ওপরে ওঠার জন্য। আস্তে আস্তে আমরা ঘুরপাক সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলেছি। দাদা দিদির বাড়িতে লাঞ্চ সেরে একদম দিদির হাতের সুন্দর খাবার দিয়ে সুন্দরভাবে পেট পুজো করে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের প্রথম গন্তব্য এই লাইট হাউস। আস্তে আস্তে উঠে চলেছি আমরা। ওপরে ওঠার অভিজ্ঞতা ভীষণই ভালো এবং রোমাঞ্চকর। একটু এখানে আমরা হাঁপিয়ে গেছি, তার জন্য একটু আমরা রেস্ট নিয়ে নিচ্ছি। আবার আমরা ওঠা শুরু করলাম। থেমে থাকলে চলবে না, উঠে যেতে হবে। এই লাইট হাউসটি 171টি সিঁড়ি রয়েছে এখানে। খাওয়া দাওয়ার পরে এই 171টি সিঁড়ি চড়া সত্যি একটু কঠিন, তবে মাঝে মাঝে এই যে জানলার সামনে এই দৃশ্যগুলো আমাদের মনোবল বাড়িয়ে দিচ্ছে যে ওপরে উঠে খুব সুন্দরই আমরা দৃশ্য দেখতে পাবো। সেইটা মনে করে ভীষণই ভালো লাগছে। সবাই মিলে উঠে চলেছি। এই তো, দ্যাটস দ্য স্পিরিট। উপরে উঠে যা দৃশ্য দেখলাম সেটা দেখে ভীষণ ভীষণ ভালো লাগলো। আটলান্টিক ওশানের যে নীল জলরাশি ওপর থেকে এত সুন্দর লাগছে। লাইট হাউসের ওপরে বেশ ভিড় ছিল, কারণ এই সময় সামারের সময় বেশ ভিড় থাকে। ওপর থেকে পুরো সমুদ্রের একটা প্যানোরামিক ভিউ দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে। ভীষণই ভালো লাগছে। সাগর ও আকাশের সীমাহীন বিস্তারের সামনে এই লাইট হাউসটি দাঁড়িয়ে রয়েছে। চারপাশের এই দৃশ্য একেবারে শ্বাসরুদ্ধকর। দিগন্তে মিলিত সাগরের অসীম বিস্তার, দূরে ভেসে থাকা জাহাজের ছায়া আর ঠান্ডা সমুদ্রের বাতাস সব মিলিয়ে যেন একেবারে মনোমুগ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে রয়েছে বিভিন্ন ফিশিং পোর্টস, সব জাহাজরা সব দাঁড়িয়ে রয়েছে। খুবই ভালো লাগছে দেখে। সত্যি এতটা পরিশ্রম করে উপরে ওঠার পরে এই চূড়ায় এসে যে দৃশ্য দেখছি আমরা, সত্যি মনোমুগ্ধকর। এবং আমরা ভীষণ লাকি, এই লাইট হাউসটা মাত্র এই 2 মাসের জন্যই ওপেন থাকে এই গরমকালে। তো আমরা সেটা আজকে দেখে নিলাম, ভীষণই ভালো লাগলো। সারা জীবনের জন্য একটা খুব মিষ্টি স্মৃতি নিয়ে বাড়ি ফিরবো আজ। ভীষণই ভালো লাগছে এই এত ওপর থেকে সমুদ্রকে দেখতে। তাই এই এত সুন্দর স্মৃতিগুলোকে ফ্রেমবন্দিত করে অবশ্যই রাখতে হবে। তাই ওপর থেকে নামার আগে আমরা আমাদের কয়েকটা স্মৃতি আমাদের ফোনের ক্যামেরায় বন্দি করে নিলাম। এই স্মৃতিগুলোই তো আসলে জীবনের মূল সম্পদ, তাই না? জীবন তো এগিয়ে যাবে, কিন্তু স্মৃতিগুলো রয়ে যাবে অমূল্য সম্পদ রূপে। এইবার লাইট হাউসের ওপর থেকে নেমে আমরা নিচে এলাম একটু ফিশিং পোর্টের কাছে। এখানে কিছু মানুষ মাছ ধরছে, মাছ ধরার প্রস্তুতি করছে, সেগুলো আমরা দেখছি। এবং
দূরে ওই ব্রিটানি ফেরি রয়েছে, সেটি একটি বড় জাহাজ। এটি আসলে ইউকে এবং ফ্রান্সের মধ্যে একটা যোগাযোগ স্থাপনের মাধ্যমে বিভিন্ন ট্যুরিস্টরা ফ্রান্স থেকে ইউকেতে যায় বা ইউকে থেকে ফ্রান্সে আসে, বা বিভিন্ন জিনিসপত্র পরিবহনের কাজেও এই ব্রিটানি ফেরি ব্যবহৃত হয়। তো সেটি এইবার ফ্রান্স থেকে ইউকের পথে গমন করেছে, ইংলিশ চ্যানেল পার করে সে পৌঁছে যাবে ইউকেতে। আর আপনারা কি জানেন, এই ইংলিশ চ্যানেল কিন্তু শুধু যে জাহাজের মাধ্যমেই পার করা যায় তা নয়, এই ইংলিশ চ্যানেলের তলায় রয়েছে কিন্তু ভূগর্ভস্থ রেলপথ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমাদের কলকাতায় যেমনি এখন হয়েছে গঙ্গার নিচে মেট্রো, সেরকমই কিন্তু আটলান্টিক ওশানের তলাতেও রয়েছে বহুদিনকার পুরনো ভূগর্ভস্থ রেলপথ, যা ইউরোস্টার নামে পরিচিত। সেইটা করে কিন্তু ফ্রান্স থেকে ইউকে বা ইউকে থেকে ফ্রান্স যাতায়াত করা যায়। ভীষণই ইন্টারেস্টিং না জিনিসটা, এবং খুবই অবাক করার মতো। সমুদ্র তীরবর্তী এলাকায় এসছি, আর সামুদ্রিক কোনো জিনিস থাকবে না তা তো হতে পারে না। এখানে বিভিন্ন মাছ বিক্রি হচ্ছে। কোনটা ভালো লাগে, কোন ফ্লেভার কি বেশি খাবি বল? এটা খাবি, একটা খাবি, দুটো খাবি? না না, দুটো একই। ওমা দু রকম খায়, একরকম কেউ খায় না, দু রকম ফ্লেভার দিয়ে খায়। বল বল কোনটা ভালো লাগে? এইগুলো তুমি বলছিস, সেগুলো খেয়ে দেখবি? খেতে পারি? হ্যাঁ, একদম। ঠিক আছে। আমাদের এবার আইসক্রিম খাওয়ার পালা। দাদা বলেছিল আইসক্রিম খাওয়াবে আমাদের, তো তার জন্য আমরা চলে এসেছি আইসক্রিম খেতে। গোলা আইসক্রিমগুলো, যেগুলো ভীষণ ভালো লাগে খেতে এই রোদের মাঝে। আজ রোদটা ভীষণ ভালো, এবং যার কারণে একটু গরমও আছে। তো এই গরমে বরফ গোলা আপনাদেরও নিশ্চয়ই কারোর না কারোর খেতে ভালো লাগে। তো আমরা সেই বরফ গোলাও নিয়েছি, সাথে একটি আইসক্রিমও নিয়েছি। তো সেইগুলোর আনন্দ করতে করতে খেতে খেতে আমরা এবার সি বিচের দিকে রওনা হয়েছি। সি বিচে যাচ্ছি এবং পথে কতগুলো ক্যারাভান দাঁড়িয়ে রয়েছে। এই ক্যারাভান যে গাড়িগুলো দেখছেন, এগুলোকে ক্যারাভান বলে। এগুলোর ভেতরে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে। এখানে ইউরোপিয়ানরা অনেক সময় করেন যে ক্যারাভান নিয়ে তারা বেরিয়ে পড়েন, বা কোনো একটা জায়গায় ক্যাম্প সাইটে তারা থাকেন এবং সেই ক্যারাভানে তারা রাত কাটায়। সেখানে শোয়ার ব্যবস্থা রয়েছে, বেড রয়েছে, সব কিছু, বাথরুম রয়েছে, সব কিছু ব্যবস্থা এখানে থাকে। যেহেতু সামার, তাই চারদিকের পরিবেশটা এত সুন্দর, এবং বাচ্চারা ভীষণ খেলাধুলা করছে বিচের আশেপাশে। ভীষণই একটা সুন্দর পরিস্থিতি। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি নরম্যান্ডির সেই বিচের দিকে, যার নাম সোর্ড বিচ। যেই বিচটা মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ জায়গা। এই বিচটাকে ডি ডে বিচও বলা হয়, যা মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এবং এই বিচে যাচ্ছি এবং সেখানে দেখতে পাচ্ছি যে কতগুলো সৈনিকের নামে চারদিকে খাম্বা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে সব বাচ্চারা ঘোড়া করে চড়ছে, ভীষণই ভালো লাগছে দেখে। এই যে যুদ্ধটির কথা বলছি, ওয়ার অফ নরম্যান্ডি বা নরম্যান্ডিতে যে যুদ্ধটি হয়েছিল, সেটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধেরই একটি অধ্যায়। 1944 সালের 6ই জুন এই যুদ্ধটি হয় এখানে। তাই এই দিনটি, ঐতিহাসিক দিনটি ডি ডে নামে পরিচিত। সেই ভোরে নরম্যান্ডির সমুদ্র তীরে এক অভাবনীয় যুদ্ধের সূচনা ঘটে। তিনটি দেশ একত্রিত হয়ে ফ্রান্সের হয়ে যুদ্ধ করে, এবং ফ্রান্স তথা ইউরোপের বিভিন্ন জায়গাকে হিটলারের নাজি আধিপত্য থেকে তারা উদ্ধার করার জন্য মরিয়া হয়ে ওঠে। তার মধ্যে রয়েছে কানাডা, ইউএস এবং ইউকে। এই তিনটি দেশ একত্রিত হয়ে সেদিন এই নরম্যান্ডির বিচে তারা আসে এবং যুদ্ধ করে। তার মধ্যে এই যে সোর্ড বিচ যেটা আমরা যাচ্ছি, এই বিচেও তারা বাংকার স্থাপন করেছিল এবং এখান থেকে তারা যুদ্ধ চালিয়েছিল। এই যুদ্ধটি শুধু তাদের মাটির দখলেরই লড়াই ছিল না, ছিল তাদের স্বাধীনতার জন্য জার্মান শক্তির বিরুদ্ধে। যে এখানে চলে এসেছি আমরা এই ডি ডের স্মরণে
এই স্থাপত্যটি তৈরি হয়েছে, স্মৃতিসৌধটি। সৈকতগুলো ছিল নরম্যান্ডির তখন সেই যুদ্ধের প্রাণকেন্দ্র। মোট 5টা বিচ ছিল, উটাও, ওমাহা, গোল্ড, জুনো, সোর্ড। তার মধ্যে আমরা আজকে নরম্যান্ডির সোর্ড বিচটাই এসেছি। দূরে ওদিকে ভলিবল খেলা চলছে, ভীষণই ভালো লাগছে দেখে। দৌড়ে কে আগে বলছে ম্যারাথন হবে নাকি? এত সুন্দর পরিবেশ, ভীষণই ভালো লাগছে। এত সুন্দরভাবে বিচটিকে সাজানো। টেন্ট ও রাত্রে এখানে থাকতে পারবো না। পাওয়া যায় সব এখানে থেকে। জার্মানি ফ্রান্স দখল করে 1940 সালে এবং ফ্রান্সকে জার্মানি থেকে মুক্তি দেওয়ানোর জন্য এই 3টি দেশ একত্রিত হয়ে লড়াই করেছিল। তাই আজ নরম্যান্ডির বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন এই 3 দেশের পতাকা, কানাডা, ইউকে এবং ইউএসের ফ্ল্যাগ। কারণ এই 3টি দেশ একত্রিত হয়ে লড়াই করেছিল ফ্রান্সের জন্য। আর এই বিচটাতে ফ্রান্সের সৈন্যরাও কিন্তু ঘাঁটি গেড়েছিল। আস্তে আস্তে আমরা বিচের দিকে এগিয়ে চলছি। কি ঠান্ডা জল! আজ ভাবতেই পারছি না এই বিচটাতে যে আজকে এত টুরিস্টের ভিড়। আজ থেকে কিছু বছর আগেই এই বিচটাই তৈরি হয়েছিল এক যুদ্ধের প্রাঙ্গণ হিসেবে। কত সৈনিক প্রাণ হারিয়েছে এই বিচে। অবশেষে আমরা পৌঁছে গেছি বিচের ধারে। বাচ্চারা বিচে খুব সুন্দরভাবে খেলা করছে। আজ অনেক লোকের ভিড় হয়েছে, কারণ উইকেন্ড বলে সবাই তাদের বাচ্চাদের সাথে এসছে। সবাই ভীষণ মজা করছে, ফ্যামিলি টাইম স্পেন্ড করছে। আমরাও একটু জলে নামলাম, ভীষণ ভালো লাগছে। আটলান্টিক ওশান ইংলিশ চ্যানেলের জল একটু ঠান্ডা তো বটেই, তবে ভীষণ আনন্দ করছি আমরা। এই এত গরমের রোদের মাঝে একটু ঠান্ডা জল যেন গায়ে একেবারে স্পর্শ করিয়ে ভীষণ ভালো লাগছে। সত্যি সমুদ্রের কাছে যতক্ষণই দাঁড়িয়ে থাকা যায় ততক্ষণই ভালো লাগে, তাই না? সমুদ্র সবসময়ই সুন্দর, সে যেখানেই হোক না কেন। এই প্রথম এই ফ্রান্সের সি বিচে আমরা এলাম, ভীষণই ভালো লাগছে। বেশ অন্যরকম এক অনুভূতি। আমাদের দেশের সি বিচের অন্যরকম অনুভূতি, এখানকার অন্যরকম অনুভূতি। দুটোই ভালো, দুটোই সুন্দর। বাচ্চারা ভীষণ আনন্দ করছে, তাদের দেখে আমারও ভীষণ ভালো লাগছে। এই আর সি বিচে এসছি আর একখানি ঝিনুক করাবো না, সেটা তো হতে পারে না। একখানি ঝিনুক নিয়ে নিলাম নিজের সাথে এই সি বিচের স্মৃতি হিসাবে। এই যে বাড়িগুলো দেখছেন বিচের ওপরে, এখানেও থাকার জায়গা আছে। যারা বিচের ধারে একেবারে থাকতে চায় তারা এখানে ঘর নিতে পারে। বাংকারগুলো কি আছে এখন? হ্যাঁ, ওখানে বাংকারগুলো রয়েছে। এইগুলোতে ওই মানে পরে সরিয়ে দিয়েছে বা ঘুরে উড়িয়েছে। চান আছে, সেগুলো সব লেখা রয়েছে। ও কোথায়? হ্যাঁ, এইগুলোতে ওই তোর কোনো বিয়ে বোর্ড চলবে না, সেগুলো দেওয়ার রয়েছে। হ্যাঁ, ওই জোনগুলো করা যায়, জোনেতে তোমায় থাকতে পারি না। ওই যে পকেটগুলো বলছিলাম, হ্যাঁ, এইগুলো সেই পকেট যেখানগুলোতে তুই থাকতে পারবি 200 মিটার টাইট। উঠে গিয়ে দেখে হ্যাঁ, হ্যাঁ, আর ওই দিকে ইয়েগুলোতে গেলে ট্যাঙ্কিল থেকে আমরা গেছিলাম। এটি হলো সেই যুদ্ধের স্মৃতিসৌধ। 1944 সালে যে যুদ্ধটি হয়েছিল 6ই জুন, তার স্মৃতিসৌধ হিসেবে বিভিন্ন সৈনিকের মূর্তির রূপে এখানে রাখা আছে।
তাদেরকে মনের অন্তঃস্থল থেকে অনেক শ্রদ্ধা জানাই। আর এইটাই একমাত্র বিচ, শর্ট বিচ, যেখানে ফ্রেঞ্চ কমান্ডোরা ল্যান্ড করেছিল, আর কোথাওই করেনি। মানে এটা সব থেকে কাছে ছিল মানে মেনল্যান্ডের, তো সেটার লোকেশনটা ওরাই সব থেকে ভালো জানতো না যে কোথা দিয়ে যেতে হবে বা কিছু, সেই জন্য ওরা এদেরকে অ্যাসিস্ট করেছে। এই যে এখানে ফিলিপ কি করে দিয়ে দেওয়া ক্যাপ্টেন ছিল এই লেখার, আর এইখানে তো বোধহয় ওই ব্রিগেডিয়ার নাম ছিল তার, লর্ড লয়েড, এরকম কারো দুজনের স্ট্যাচুটাই করে ক্রস ট্রস বানিয়ে সব এসে দিয়ে যায়। এইখানের যে ম্যাক্সিমাম বাড়িগুলো, এই বাড়িগুলো তো অনেকেই সোলজারদের ফ্যামিলি লোকজন এরা এস্টাবলিশমেন্ট নিয়ে গেছে। আমাদের আজকের শেষ গন্তব্য হলো একটি পোর্ট এখানকার। সেই পোর্টে এসে আমরা একটু বেরিয়ে গেলাম। বিভিন্ন জাহাজগুলো রাখা রয়েছে, একদম স্বচ্ছ জল, একদম জলছবি তৈরি হয়ে গেছে। ভীষণই ভালো লাগলো আজকের গোটা দিনটা। একটা ডে ট্রিপ করলাম আমরা নরম্যান্ডির কঁতে। আরও বেশি করে ভালো লাগলো এটা, কারণ দাদা দিদি আমাদের সাথে ছিল এবং তারা খুব সুন্দর করে আমাদের এই শহরটা ঘুরিয়ে দেখিয়েছে। ভীষণ ভালো লাগলো। এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা, বিদায় নেওয়ার পালা। নরম্যান্ডি থেকে আমাদের ট্রেন রয়েছে রাত 9টার প্যারিসে পৌঁছে দেবে আমাদের রাত 11টায়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো বন্ধুরা। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।